পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। সময় অনুযায়ী প্রথম ক্লাস নোভা ম্যাডাম নেন। এত সুন্দর করে বুঝান তিনি, মাথায় পুরোদমে খিলে থাকে, বই আর ধরার প্রয়োজন পড়ে না। আজও তিনি সুন্দর করে বুঝিয়ে সকলকে পড়া শেখাচ্ছিলেন। হঠাৎ পাখিকে ডেকে তিনি একটি বই নিয়ে আসতে তালুকদার বাড়ি পাঠান। বেচারি আজ লজ্জা ভয় একসঙ্গে হচ্ছে। যদিও সেদিন করলেও লজ্জা করেনি, বরং বড্ড কৌতূহল ও আগ্রহ হচ্ছিল। এবারের ব্যাপার স্যাপার সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ও আলাদা। বাড়িতে অতিথিদের লম্বা হট্টগোল। সেবার বাড়ির মানুষের সংখ্যক খুবই বেশি একটা ছিল না, কিন্তু এবার তো পুরো গোষ্ঠী শুদ্ধ বাড়িতে। যা হওয়ার হবে ভেবে বক্ষে থুতু ছিটে ভেতরে প্রবেশ করে ও। এই যে লিটল গার্লস, হ্যাঁ হ্যাঁ, টুনি দাঁড়িয়ে থাকো, নড়ো না। অর্ধ ভাঙা বাংলা শুনে পাখি গতিপন্থীর মধ্যিখানে আচমকা হকচকিয়ে উঠল। সে আশপাশ তাকাচ্ছিল। হঠাৎ পুরুষালী কণ্ঠে সে খানিকটা ভরকেই ওঠে। কণ্ঠের সুর অনুসরণ করে তাকায়। উনি চশমা পরা লম্বাটে এক যুবকের প্রতিচ্ছবি দৃষ্টি সীমার মধ্যে পরিলক্ষিত হয়। এই ছেলেটিকে সে দেখেছিল ওই দিন নিখিল ভাইদের বাড়িতে। তাতে কি হয় সে জানে না। পাখি একটু নড়ে চড়ে উঠল। কতগুলি মুখ এদিক ওদিক ভাবলো পালাবে একদিক দিয়ে, তার আগেই ছেলেটি ভাঙা ভাঙা গলায় ফের সুথায়। টুনি তো ভারী দুষ্ট, বড় ঠের কথা শুনতে হয়, দাঁড়িয়ে থাকো। পাখির মনে হলো ছেলেটি ভিনদেশি, বাংলা ভালো বলতে পারে না, কেমন ভাঙা ভাঙা শোনায়। বাংলা ভাষার পুরোতম ইজ্জতই শেষ করে দিল। ছেলেটি ক্যামেরা নিয়ে ছবি তুলতে তুলতে ওর দিকে অগ্রসর হয়। পাখির সামান্য পরিমাণ নড়ল। সেটা চরম বিরক্ত হলো। ফিকুচকে চশমা নাকের ডগা থেকে ছেলে উপরে উঠায়। পাখির সামনে এসে ওর মাথায় দু হাতের তালু দিয়ে ঠেলে সোজা করে দিয়ে ফের ক্যামেরা ক্লিক করতে বসে। পাখি রোবটের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন বাংলা সিনেমা দেখছে। এই কোথায় এসে পড়লো সে? সে কি কোনো মডেল? বিদেশিদের মতন দেখতে এই হাদারাম তার ছবি তুলতে যেভাবে উঠে পড়ে লেগেছে, তাতে মনে হয় আজ আর বই নিয়ে ফেরত যেতে পারবে না। সেই মুহূর্তে নওয়াফের চাচি রেনু বেগম এসে হাজির। এরিক, ছাড়ো ওকে, ও নোভার ছাত্রী, তোমার ইউরোপিয়ান মডেল নয়। তুমি যাও পাখি। কি পাখি? আই মিন টোটা পাখি। ওর নামের ইজ্জতের নাজেহাল দশা দেখে বেচারি পাখি কপাল চাপড়ালো। তার আব্বা শখ করে তার নাম রাখলো পাখি, সেটাকে এই বান্দা আজ ঘষা মাজা করে দফা রফাই করে ছাড়লো। ও আর দাঁড়ালো না, দ্রুত বড় বড় পা ফেলে নোভা ম্যাডামের রুমে ঢুকে গেল। যদিও বেচারি এখনো পর্যন্ত জানে না আদর উমটিতে বর্তমানে কে থাকছে, নোভা ম্যাডাম না নওয়াফ ভাই। জিজ্ঞেস করে আসলে বজ্র উপকারী হতো। সামান্যতম দরজা খুলে দেখলো ভেতরে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। সে হাঁপ ছেড়ে বাঁচলো। ওড়না বুকে থেকে শরীর বিছানার উপর চিৎ পটাং হয়ে খানিকটা শিব পড়লো। তারপর উঠে একটু বারান্দায় গেল। শিউলি ফুলের গন্ধ এত ভালো লাগে নাকে। নাক পরে কিছুক্ষণ মনোরম ঘ্রাণ টেনে বেলকুনির দরজা খুলে বেলকুনির সঙ্গে মিনি ছাদ। সে পা টিপে টিপে মিনি ছাদে প্রবেশ করে। এক পাশে ছোট্ট আকারের সুইমিং পুল, রেলিংয়ের গা ঘেঁষে ফুল ফলের গাছ। এরই মধ্যে সবচেয়ে বড় গাছ দুটির মধ্যে বকুল আর কাঠগোলাপ। কিছু সংখ্যক ফুল নিচে পড়ে বিছিয়ে আছে। ও একটি কাঠগোলাপ ছিঁড়ে কানের গুজে দিল। লাজুক হেসে মুখটা লজ্জায় ঢেকে ফেলল। পরবর্তীতে নিচে পড়া ফুলগুলি কুড়াতে উঠে পড়ে লাগে। কন্যা ভর্তি করে ফুল কুড়ালো। এগুলি দিয়ে সে মালা গাঁথবে। এরপরে বইয়ের ফাঁচে ফাঁচে রেখে দিবে। যখন ফুলগুলি শুকিয়ে যাবে আলাদা একটা সৌন্দর্য ফুটে উঠবে। আর কয়েকটি ফুল বাকি আছে, সে তুলবে বলে মনস্থির করল। এরই মধ্যে পুরুষালী গাম্ভীর্যে পড়া কণ্ঠের সুরধ্বনি কলকলিয়ে উৎকণ্ঠে এসে ঠেকল। কি করছিস তুই? পরিচিত কণ্ঠের বচনধ্বনি উৎকণ্ঠে কিশোরীর চরণতয় থেমে পড়ে। আকস্মিক ওড়নায় যা ফুল ছিল সবগুলি অসাবধানতায় পড়ে গেল। ওগুলোর দিকে অসহায় চোখে তাকে পিছু হটে যায়। ঘাড় ঘুরিয়ে লম্বাটে পুরুষালীর প্রতিচ্ছবি অকিকোটরে স্পষ্ট ফুসফুটন হয়। পুরো শরীর মিলিয়ে একটা তোয়ালে মাত্র পরনে। সুইমিং পুল থেকে সবে উঠে এসেছে। চুলগুলি কপালের সঙ্গে লেপটে নেতিয়ে সারা শরীর বেয়ে বেয়ে বিন্দু বিন্দু জলকণা ঝরে। বুকের বাম পাশে
অস্পষ্ট একটি নাম লেখা, যদিও বোঝা যায় না, তবুও যথেষ্ট সন্দিগ্ধ। পুরুষালী বুকের দিকে চোখ পড়তে সে শুকনো ছকিল, চওড়া সিক্স প্যাক শরীরের, হাতের পেশিবহুল রগগুলি ফুলে ফেপে টান টান হয়ে দাঁড়িয়ে, পুরোই একজন বডি বিল্ডারের মতন দেখতে। ধূসর আঁখি যুগল সরিসিনী বালিকার মুখবিরে স্থির, ফের নিটল উষ্ঠ, ভাসে ভাসে সুথান। চোরের মতন দাঁড়িয়ে আছিস কেন? মনে হয় যেন চুরি করতে এসে ধরা খেয়েছিস। চুলগুলি ঝাঁকিয়ে পানিগুলি পাখির মুখের উপর ছড়িয়ে ছিটিয়ে দিল। পাখির কিশোরী দু চোখ বন্ধ করে ঘন ঘন দম ছাড়ে, চোখ খুলে ফের বলিষ্ঠ দেহটা চোখে পড়ে। কারো রুমে ঢুকতে হলে পারমিশন লাগে, এটা অন্তত জানা উচিত ছিল। রুমে কেউ ছিল না। তাহলে কি বলতে চাচ্ছিস? আমি এলিয়েন? ওমা, সেই কথা কখন বললাম? বাদ দে, আমার ফুল চুরি করে কানে গুজেছিস, আমি স্পষ্ট দেখেছি। এখনই জরিমানা দে। তৎক্ষণাৎ কানে হাত চলে গেল পাখি। সামান্য একটা ফুলের জন্য উনি জরিমানা নেবে? এ কেমন লোক রে বাবা! কোথায় কোথায় অকারণেই টাকা জরিমানা করে। পাখি ঠোঁট উল্টালো চিনচিনে গলায় বলে, আমার কাছে টাকা নেই। তুই জানিস ফুলটার দাম কত? এটা বিদেশি ফুলের গাছ ছিল। জানলে কি ছিঁড়তাম? ও নওয়াব ভাই, শোনেন, আপনার ফুলের দাম 5 টাকাই তো হবে, তাই না? এর বেশি তো না। আমি আব্বাকে বলে 5 টাকা এনে আপনাকে দিয়ে দিব। এখন যাই। ছি ছি পাখি, আমাকে তোর ভিখারি মনে হয়? এর একটা ফুলের দাম কত জানিস? পুরো 100 টাকা। এত দাম? ঠাডা মিশা কথা। জি, এত দাম। এটা তো তোর শ্বশুরবাড়ির সম্পত্তি নয় যে লোকে ফাউ বিলাবে। তাছাড়া এটা তো বাংলাদেশি জাতও নয়। এত কথা বাদ, ঝটপট টাকা বের কর। টাকা না পেলে তোকে সুইমিং পুলে বেঁধে রাখবো। আপনি এত নিষ্ঠুর! আমার সঙ্গে এত টাকা নেই। যদিও মানবতার খাতিরে মাফ করতে পারি, তবে এক শর্তে। আমার কিছু কাজ আছে, সেসব করে দিবি, তাইলেই মাফ। পাখির মেজাজ খারাপ হলো। ওনার কাজ তাকে কেন করতে হবে? যা, তাকে কি কাজের লোক পেয়েছে? এখন ভালোই ভালোই মেনে নিক, এরপরে সুযোগ বুঝে পালিয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি। কাঠগোলাপ গাছের পিছনে দেখ একটা ঝাড়ু আছে, ওইটা দিয়ে পুরা ছাদ ঝাড়ু দিবি। এরপরে আমার রুমে আসবি, বাকিটা পরে বুঝিয়ে দিব। কথাগুলো বলে শতনু পুরুষ চুল ছাড়তে ছাড়তে চলে গেল। পাখির হচ্ছে যত জ্বালা। এই সন্ধ্যায় কেউ গোসল করে? অদ্ভুত এক লোক, ছাদ ঝাড়ু দিতে তার কোনো কষ্ট নেই, কিন্তু এই না কুচু লোকটার হুকুম পালন করতে হবে, এটা ভেবেই তার গা জ্বলে যাচ্ছে। কানের নিচ থেকে ফুলটাকে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলল। তোর জন্যই সব হয়েছে, না থাকবি তুই আর না থাকবি আর ঝামেলা। কোমরে ওড়না বেঁধে ছাদ ঝাড়ু দিতেই নামলো নফ কফির মগ নিয়ে ফের ফিরে এলো। ঝাড়ু দিচ্ছিস না যুদ্ধ করছিস? অন্তত সুন্দর করে ঝাড়ু দে, একটাও যেন ময়লা না থাকে, তাহলে আজ সারাদিনেও বাড়ি ফিরতে পারবি না। পাখি ঝাড়ু হাতে রণমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে ঝাড়ু দিয়ে লোকটাকে পিটিয়ে সোজা করতে। নফ আর চোখে কিশোরী রাগান্বিত ধানি লঙ্কা মুখশ্রী দেখে মুচকি হেসে রুমে চলে এলো। পাখির ছাদ ঝাড়ু দেওয়া হলে খামার তো মুখ নিয়ে নওয়াফের নিকট হাজির হলো। ললাটের খাম মুছতে মুছতে বলে, নওয়াব ভাই, নোভা ম্যাডামের ইংরেজি বইটা দেন, আমি চলে যাচ্ছি। লোকটা ল্যাপটপ টিপছিল, মাঝে মধ্যে কফিতে চুমুক বসান। ওর দিকে না ফিরে টাইপিং করতে করতে বলেন, আমার কিছু কাপড় আছে, ওইগুলি আগে ভাঁজ করে দিয়ে তারপরে যাস। কোমরে হাত উঠিয়ে মুখটা রক্তিম করে নাকের পাটাতন ফুলিয়ে এসে ঘোর বিরুদ্ধাচরণ করে বলে উঠল, আমাকে কি ঘরের বউ না কাজের মেয়ে পেয়েছেন? হ্যাঁ, সেই তখন থেকে একটা না একটা কাজ করিয়েই যাচ্ছেন। এসব কাজ আমার দ্বারা হবে না। দে 100 টাকা দে, তারপরে চলে যা। নওয়াব ভাই, আপনি কিন্তু অন্যায় করছেন। সামান্য একটা ফুলের দাম 100 টাকা হয় কেমনে? আমাকে কি বোকা পেয়েছেন? তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু আমার কাছে তার মূল্য অনেক। নিন আপনার মূল্যবান ফুল। যত ঝামেলা এটার জন্য। এটার জীবন আছে কিছু। এ কেমন ফুল দিলি? একটা ভালো জীবন্ত ফুল অন্তত দিতি। আশ্চর্য, আপনাকে আমি প্রপোজ করছি নাকি? এটা আপনার সেই ফুল যার কারণে জরিমানা চাচ্ছেন। তোর মুখ ইদানিং বেশি চলছে রে পাখি, দিব দাঁত ভেঙে।
কোথায় জামা কাপড়? দিন, ভাঁজ করে দিই। দিন কানা নাকি তুই? চোখের সামনে খাটের উপর দেখতে পাচ্ছিস না? ও আল্লাহ, এই লোকটা যেদিন মরবে আমি মসজিদে 5 কেজি জিলাপি সত্যি সত্যি বিতরণ করব। এত বজ্জাত মহিলা কেন তুই? দোয়া করছিস অন্তত সুন্দর ভালো করে কর। এই অল্প বয়সে আমার বউকে কেন বিধবা করতে উঠে পড়ে লেগেছিস? পাখি আর কোনো কথাই বলল না, একদম মুখে কুলু পেটে রইল। চুপচাপ কাপড়গুলি ভাঁজ করতে করতে নিষিদ্ধ জিনিসটির দিকে আকস্মা চোখ পড়ে। মুহূর্তের মধ্যে সে বুদ্ধিশুদ্ধি লোপ পেয়ে নির্বোধ হয়ে রইল। কালো রঙের আন্ডারওয়্যারটার দিকে ঘৃণিত চোখে একবার তাকায়, আরেকবার নওয়াব ভাইয়ের দিকে তাকায়। লোকটার এই দিকে কোনো খেয়াল নেই, সে টাইপিং করতে মহাব্যস্ত। কোনি আঙ্গুল দিয়ে নাক ছিটকে ধরে জিনিসটা নিচে ফেলে দিল। এরপর ডান পাতে লাথি মেরে খাটের নিচে দিকে দিয়ে দেয়। পায়ে একটা শব্দ করে ব্যথাও পেল। অমনি লোকটা ল্যাপটপ রেখে ওর দিকে সন্ধিয়ার নজরে ঘুরে ফিরে বলল, কিরে, খাটের নিচে অমন করে লাথি মেরে কি ফেললি? যা বাবা। লোকটা বুঝে ফেললো। ও ভেবেছিল মনে হয় জিজ্ঞেস করবে, পাখি ব্যথা পেয়েছিস? উনি তা না করে খাটের নিচে কি ফেলছি তা জিজ্ঞেস করছে। আহা, কি মহৎ লোক রে বাবা। খাটাস বজ্জাত লোক একটা। তোর কোনো দিনও বিয়ে হবে না। মুখে বলল, না না না, কিছু ফেলিনি, পায়ে ব্যথা পেয়েছি। লোকটা তেমন প্রতিক্রিয়া দেখালো না, উল্টো দরজা লক করে দিয়ে চলে গেল। হায় হায়, এখন সে বের হবে কেমন করে, কি করে? গোছানো কাপড়গুলি অগোছালো করে গালে হাত রেখে ভাবুককে বসে। কিছুক্ষণ পরে একজন মেয়েড আসে। ওনাকে দেখে পাখি জলদি টেবিলে গিয়ে বই খুঁজতে আরম্ভ করে। সকল বই তছনছ করে দিয়ে একটি বই হাতে তুলে নেয়। মেয়েড আর চোখে ওকে দেখে প্রশ্ন ছুড়ল। বন্ধ ঘরে তুমি কি করছো? পাখি দাঁত বের করে হাসে, আমতা আমতা করে কি বলবে ভাবে। আসলে আমি নোভা ম্যাডামের জন্য বই নিতে এসেছি। নওয়াব স্যার ভুল ক্রমে দরজা লক করে রেখে গিয়েছেন। তিনি তেমন কিছু বলেননি, তবুও পাখির কেমন কেমন যেন অস্বস্তি ও বিভ্রান্তিকর লাগে। ও প্রসঙ্গ পাল্টাতে উৎসুক চোখে চিনচিনে বুকে বেদরম কিছু একটা ভাবে আচমকা বলে, স্যার আপনাকে এই কাপড়গুলি ভিজিয়ে রাখতে বলেছে। উনি নাকি নিজে ধুবেন। ঠিক আছে। পাখি রুম হতে বের হয়ে গেল। মনে মনে ভাবুক সে, বেটা, আমাকে সাহায্য করবি তো? এবার নিজের জালে নিজেই ফাঁস। যখন উনি বাথরুমে ঢুকবেন দেখবেন স্বচক্ষে 1 বালতি কাপড় ভেজানো। আহা, সেই লেভেলের আনন্দ হবে। সকলে সন্ধ্যার নাস্তা করছিল। ওদের চোখে ফাঁকি দিয়ে পাখি সিঁড়ি বেয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছিল। তখনই পৌরা লতিফা বেগম ডেকে উঠলেন। পাখির পেছন পা ব্যাক করে কাদু কাদু মুখে বুলি তুলে। আসছি। গায়ে ওর একটি লং স্কার্ট, ঢোলা ঢালা টি শার্ট ছিল, গলায় স্কার্ফ পেঁচানো, চুলগুলি শক্ত করে বেনি করে দিয়েছে তার আম্মা। আমতা আমতা করে যাচ্ছিল সে। বুকটা হাঁপড়ের মতন কাঁপছিল। এতগুলি মানুষ, 15-20 জন তো হবেই। সকলের দৃষ্টি তাও ওর উপর নিবদ্ধ। কারো কারো চোখে বিরক্ত, আবার কারো কারো চোখে আগ্রহ, বড্ড কৌতূহল। ও খাবার টেবিলের সামনে যেতে লতিফা বেগম টেনে তিনি নিজের পাশের চেয়ারটায় বসালেন। বসার সময় ভুলক্রমে নওয়াফের গায়ের সঙ্গে তার গা ঘষা লাগে। যদিও তার ভীষণ লজ্জা লাগছিল, বিভ্রান্তির মধ্যেও পড়েছিল, তবুও মুরব্বী লোক থেকে কিছু বলতেও পারছিলেন না। লতিফা বেগম উঁচু গলায় তার মেজ বৌমাকে হাঁকেন, ফাতিহা, নূর, তোতা পাখিকে খাবার দাও। রেনু কই, ওরেও ডাকো। সামান্য পরিমাণ পায়েস মুখে নিয়ে পাখিকে শুধাচ্ছিলেন তিনি। তুমি সহজে আসো না, ইচ্ছের সঙ্গে মাঝে মধ্যে আসতে তো পারো। পাখি মাথা নাড়লেও সে আসবে। মনে মনে ভাবে, কিসের আসবে? আসলে এরা ওকে চেপে বসে, তখন হ্যাঁ না কিছুই বলতে পারে না। কত বড় লোক, কিছু বললে যদি মাইন্ড করে। ওর পাশে বসা লোকটা স্বাচ্ছন্দ্যে কি নিশ্চিন্তে পায়েস খায়, পুরো বাটি ভর্তি পায়েস। পাখির মিষ্টি জাতীয় খাবার মোটেও পছন্দ নয়, সে একটু বেছে বেছে খাবার খায়। তার পছন্দ তালিকায় রয়েছে ঝাল, টক তরকারি। ঝাল না হলে সে ভাত খেতে পারে না। সাদা সাদা তরকারি একদম খেতে পারে না। মরিচ একেবারে না থাকলে ল্যামে পুড়িয়ে মরিচ খাবে, তবুও তার খাবার ঝাল হওয়া চাই। পাখি উসখুস করে বলে, দাদু আমি চলে যাই, ম্যাডাম অপেক্ষা করছে, হয়তো অনেকক্ষণ হয়েছে তো এসেছি। তখনই দরজা দিয়ে দেখা গেল নোভা ম্যাডাম ঢুকছেন। পাখি সেই আসলো কখন, এখনো ক্লাস শেষ না হয়ে পারে। ওরা বলে, তোমার ম্যাডামের চিন্তা করা লাগবে না, সে এসে পড়েছে। চেয়ে দেখো মেয়ে, নাও তুমি বরং পায়েস খাও। আমার মেজ বউ ভালো পায়েস বানায়। নওয়াফের পায়েস অনেক পছন্দ। দেখো না, 1 বাটি ভর্তি পায়েস নিয়ে বসেছে।
ও 3-4 বাটিও একসঙ্গে খেতে পারবে, সেই হিম্মত আমার নাতির আছে। হাহা। নিখিল তখন সদর দরজা দিয়ে ঢুকে এসে চেয়ার টেনে লতিফা বেগমের পাশ ঘেঁষেই বসে, রসিকতা করে বলে, কে খাবে পায়েস পাখি? ওরে কোথায় বোম্বাই মরিচের আচার আছে তা এনে দাও, পুরো বয়াম খেয়ে খালি করে দিবে। পাখি লজ্জায় গলাদেশের সঙ্গে থুতনি নামিয়ে রাখে। এই নিখিল ভাইটাও না হয়েছে ওনার চাচাতো ভাই, ঠিক নবাব ভাইয়ের মতনই। সুচি আগ্রহ পেল, বলল, হ্যাঁ সত্যি তুমি এত ঝাল খাও? পাখি হ্যাঁ না কিছুই বলে না। পাশ ফিরে তাকে দেখে পুরো বাটি খালি করে চামচ চাটছেন উনি। ওর বেহুশ হওয়ার পালা। ততক্ষণে নুডলস এসে হাজির। রামেন নুডলস রান্না হয়েছে, পাখিকে দেওয়া হলো, সঙ্গে 2টি কাঠের কাঠি দেওয়া হয়েছে। সকলে কি সুন্দর করে খাচ্ছে, অথচ সে পারছে না। পারবে কি করে? কাটা চামচ দিয়ে আজীবন নুডলস খেয়েছে, সেখানে কাঠি দিয়ে খেতে দেখছে, কিন্তু খায়নি কখনো। 2-1বার চেষ্টা করলো, ফলাফল শূন্য। সকলে কি সুন্দর করে খাচ্ছে, ও পারছে না। নুডলসের বাড়িটা একটু মুখের সামনে আড়ালে এগিয়ে ধরল। যখন সকলে কথায় কথায় মজে থাকে, সেই ফাঁকে সেই নুডলস আঙুল দিয়ে মুখে ভরে, তারপর কাঠি নাড়ে, যেন সকলে বুঝতে পারে সে কাঠি দিয়ে খাচ্ছে। দারুণ বুদ্ধি। আশপাশ নজর বুলিয়ে আঙুলের মধ্যে ফের নুডলস নিয়ে মুখে পড়বে, তৎক্ষণাৎ নজর পড়ে তার পাশে বসা মাংসের দিকে। শকুনের মতো চেয়ে আছে ওর দিকে। পাখি খানিকটা লজ্জা পেল, দাঁত বের করে ওনার দিকে চেয়ে বোকা বোকা হাসল। নুডলস রেখে কাঠি নাড়ে আমতা আমতা করে। লোকটা কিছু বলল না, খাওয়ায় মনোযোগী হলো। লোকজন ধীরে ধীরে যখন কমে আসছিল, ও তাড়াতাড়ি মুখে ভরে নিল সব নুডলস, যার ফলাফল কাছে উঠে গেল। কাশতে কাশতে নাজেহাল দশা। পানির সংকট পড়েছে, একটুও পানি পাচ্ছে না। হঠাৎ চোখের সামনে পানির গ্লাস দেখে জলদি টেনে নিয়ে গিলে নিল। আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। হঠাৎ ভাবে, ওকে পানি দিল কে? আর অমনি পানি দেওয়া লোকটাকে দেখতে ঘাড় কাত করে। তৎপর শতনু পুরুষালী মুখটা চোখের সামনেই স্পষ্ট প্রকাশিত হয়। আপনি বাঙালি হয়ে চায়না কালচারে খেতে তোকে কেউ বাধ্য করেনি। লজ্জা না পেয়ে প্রকাশ করা উচিত ছিল। সামনে থেকে যে বিষয়ে পারদর্শী সেটাই করবি। লজ্জা পাওয়া এত দরকার কি? আমরা বাঙালি, সবার আগে আমাদের সংস্কৃতি, কালচার, আর হ্যাঁ, আগে নিজের স্বস্তি, আরামদায়কতা, পরে কালচার। পাখি কিছু বলতে পারল না। বধন নিচু স্কার্ফ হাতে পেঁচায়। আজ ক্লাস নিব, জলদি আয়। পাখি নফকে ক্রস করে জলদি হেঁটে চলে গেল। লোকটা লম্বা, দম ছেড়ে কোচিং সেন্টারের দিকে হেঁটে চললেন। এই প্রথম 2-4 গ্রামের মধ্যে বাণিজ্য মেলা হচ্ছে, তাও খাসেরহাট নামক স্থানে। উদয়পুর থেকে খাসেরহাটের দূরত্ব মোটামুটি ভালোই। সেখানে রাস্তার পাশে বিলের মধ্যে বাণিজ্য মেলা বসেছে। পাখি, ইচ্ছে আর হলো মেম্বারের মেয়ে পুতুল, এই 3জনেই মেলা যাবে বলে আজ কোচিংয়ে যায়নি। অথচ বাসে বলে এসেছে তারা কোচিং শেষে, তারা স্কুল শেষে কোচিংয়ে করে নানা বাড়ি যাবে। কেউ বুঝতেও পারেনি ওদের মন করে মিথ্যে গল্প। আজ 2টোই ক্লাস ছিল, 5টায় ছুটি। স্কুল থেকে আরও সহপাঠীদের সঙ্গে ওরা বাণিজ্য মেলা দেখতে গেল। লোকের মুখে শুনেছে বাণিজ্য মেলা নাকি দেখতে অনেক সুন্দর হয়। সেখানে অনেক রকমের দোকানপাট বসে, কত সুন্দর সুন্দর ব্যবহারিক সামগ্রী পণ্য পাওয়া যায়। তাই তো ওদের মাথায় মেলার ভূত চাপলো। অথচ মুলাদি থানার এরিয়ার মধ্যে পা দেওয়ার তাদের নিষেধাজ্ঞা। নিজেদের বোকামির জন্য কত বড় বিপদের মধ্যে পড়তে যাচ্ছে তা ওদের অজানা। পাখি, ইচ্ছে, পুতুল এরা সকলে 10 টাকা দিয়ে খেয়া পেরিয়ে ওপারে গিয়ে উঠল। বাজারের মধ্য দিয়ে রাস্তা, তার থেকে খানিকটা হাঁটলেই হাতের বাম দিকে মেলার গেট পড়ে। সেখানে গুটি কয়েক অক্ষরে লেখা বাণিজ্য মেলা। বিশাল লম্বা দোকানের সারিগুলি, মানুষজনের অভাব নেই। ভিড়ের কারণে হাঁটা মুশকিল। ইচ্ছে অনেক কিছুই কিনল। পাখি 2টো পাইল হিজাব আর একটা স্টেনের কৌটো কিনে নিল, সঙ্গে 1 জোড়া ঝুমকো আর কিছু পিন কিনে নিল। হঠাৎ করে মেলার ভিতরে ঝামেলা সৃষ্টি হলো, তাও ওদের উদয়পুর এলাকার কোনো এক সুন্দরী মেয়েকে নিয়ে। জানা যায় মেয়েটি চেয়ারম্যানের মেয়ে। ভাইদের সঙ্গে মেলা দেখতে এসেছিল। খাসের হাটের কিছু সংখ্যক ছেলেরা তাকে উত্ত্যক্ত করেছিল। মেয়েটার সঙ্গে থাকা ভাই তার ভাইয়ের বন্ধুরা প্রতিবাদ করায়। এক পক্ষ 2 পক্ষ মিলে এক সময় তর্কাতর্কি বাজে। সেই তর্কাতর্কি থেকে ভয়াবহ মারামারিতে গিয়ে পৌঁছায়। এমনিতে আগে থেকে মুলাদি কাজিরহাট শত্রু, তার উপর কাজিরহাটের পোলাপান মুলাদি থানা লোকেদের উপর হাত তোলায় এক পর্যায়ে তুক্ষার মারামারিতে গিয়ে পৌঁছায়। যাকে পায় কাজিরহাট থানার
মনে করে কোপায়। নওয়াফের কাছে ফোন আসলো রাত 8টার দিকে। চেয়ারম্যান ফোন করে জানালো বিষয়টি। ওনাকে নাকি ফোন করে বলেছে মেয়েকে যদি পেতে হয় মন্ত্রী পুত্রকে পাঠিয়ে দিতে। নওয়াফ নিজে খাসেরহাট বাজারে এসে যেন নিয়ে যায়। নওয়াফ ওর চাচার জন্য বাড়ি বাড়ি ভোট চাইতে গিয়েছিল। অমন খবর পেয়ে ওর তার মাথায় রক্ত উঠে এলো। কিছু করা কথা শুনিয়ে দিল চেয়ারম্যানকে। জানে মুলাদি থানা আর কাজিরার থানা বহুদিন যাবৎ দ্বন্দ্বে আছে, তবু কেন সেখানকার মেলায় যেতে হবে? 20-25 জন মানুষ নিয়ে সে বাইকে করে বেরিয়ে পড়লো। হাতে হকস্টিক, রামদা, চাপাতি, ছুরি। ও জানে পুলিশ দুই পক্ষের ঝামেলা মধ্যে জড়াবে না, যা করা তাদেরকে করতে হবে। এক হাত দিয়ে বাইক চালায়, অন্য হাতে নিখিলকে ফোন করে। হ্যাঁ বল। আছিস কই? বাড়ি আছি। ইচ্ছে পাখি ওরা কি বাড়ি? হ্যাঁ, দুটোয় নানা বাড়ি গিয়েছে শুনলাম, কিন্তু হঠাৎ এসব জিজ্ঞেস করছিস কেন? পরে বলবো, রাখছি। নওয়াফরা যখন খাসেরহাট গিয়ে পৌঁছায় তখন রাত 8:30। ওদের বাইকের শব্দ পেয়ে সাবেক মন্ত্রীর পুত্র ইলিয়াস ও পিয়াস ওদের লোকেদের রামদা নিয়ে ঝাঁপিয়ে পড়তেই উপদেশ দেয়। ওরা আগে থেকে রামদা চাপাতি নিয়ে পূর্ব প্রস্তুতি নিয়েছিল। নওয়াফ আসলেই যেন আক্রমণ করে বসে। এইদিকে সব মানুষ ভয় পালিয়েছে। দোকানদারিরা দোকান আটকে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছে। পাখি, ইচ্ছে, পুতু ওরা স্টেজের নিচে চুপটি করে ঘাপটি মেরে বসে আছে। সকলের ভয়ে কাঁপাকাঁপি অবস্থা। যখন তারা পালিয়ে যাবে বলে মনস্থির করলো তখনই দলে দলে অস্ত্র হাতে লোকেদের মেলার ভিতরে আসতে দেখে জলদি ওরা স্টেজের নিচে লুকিয়ে পড়লো। নওয়াব ভাই ওপর পিয়াস হামলা করার আগে তিনি সরে যান। বাম হাত দিয়ে আঘাত করার আগেই সেখানে অন্য একটি ছেলে এসে আঘাতপ্রাপ্ত হয়। দুপক্ষই সমান সংঘর্ষ হচ্ছে। সামনে যাকে পাচ্ছে কলা গাছ কাটার মতন কেটে ফেলছে। নওয়াব পিয়াসকে কয়েকটা ঘুষি বসানো, রামদা দিয়ে আঘাত করে জিজ্ঞেস করে বলে, চেয়ারম্যানের মেয়ে কোথায়? ওই শালিকে তো আগেই ছেড়ে দিয়েছি। চেয়ারম্যানকে কেবল হুমকি দিয়েছি তোকে আনার জন্য। আজ আর বেশি ফিরতে পারবি না। আমার ছেলেরা অস্ত্র নিয়ে আরো দলে দলে আসতেছে। নওয়াফের শ্বেত শুভ্র মুখটা মুহূর্তের মধ্যে রক্তিম অগ্নিশিখা ধারণ করে বসল। ললাটের শিরা উপশিরা টান টান হয়ে দাঁড়িয়ে আছে। পেশিবুল হাতে ধারালো অস্ত্র নিয়ে ফের হামলে পড়ে ওদের উপর। রক্তের গঙ্গা বয়ে যায় পুরো মাঠ জুড়ে। পাখি সহ ইচ্ছে থরথর করে কাঁপছে। কাটাকাটি এক পর্যায়ে নওয়াফের মুঠো ফোনটি আকস্মিক বেজে ওঠে। একবার নয়, দুইবার নয়, 3বার। বিরক্ত হয়ে স্টেজের পেছনে গিয়ে সে ফোন ধরে নিখিলের নাম্বার দেখে ব্যাক করে। তোর কি হয়েছে? মরার ব্যারাম? ভাই রাগ করিস না, একটা গুরুত্বপূর্ণ খবর পাইছি। পাখি আর ইচ্ছে নানা বাড়ি যায়নি, ওরা আজ কোচিংয়েও যায় আসেনি। স্কুল ছুটি শেষে মেম্বারের মাইয়ার লগে ওরা খাসেরহাট মেলায় গেছে, এখনো বাড়ি ফেরেনি। ওরা এখনো মেলাই আছে। যা করবি ভেবেচিন্তে করবি। আমি মুলাদি পর্যন্ত রামিজ সহ আরো অনেকের নিয়ে এসে গেছি। চিন্তা করিস না, পৌঁছতে আমার বেশি সময় লাগবে না। নওয়াফের মাথা এলোমেলো হয়ে এলো। সে চিৎকার করে মোবাইল আছড়ে মারল। ড্যামিট পাখিরে, আজ তোরে চোখের সামনে পেলে ডাইরেক্ট খুন করে ফেলবো। নওয়াফের ইশারায় সাফিনকে ডাকে। মন দিয়ে শোন, তোর ভাবি ইচ্ছে মেম্বারের মেয়ে পুতুল মেলার ভিতরেই আছে। কথাটা পাঁচকান করবি না। তোর দায়িত্ব হলো ওদের খুঁজে বের করা এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া। ইচ্ছের প্রচুর বাথরুমে বেগ আসলো। সে পাখিকে সাধল। একটু চল না, স্টেজের পেছনেই বাথরুম। পাখি কাঁপাকাঁপির কারণে কথাই বলতে পারলো না। পুতুলকে বলে, এই মৃগে রোগী যেতে পারবে না। যেভাবে কাঁপাকাঁপি করছে নির্ঘাত চিটপটাং হয়ে শুয়ে পড়বে। তার চেয়ে বড় ও থাক, আমি যাচ্ছি। শোন, এখান থেকে কোথাও যাস না, আমরা এসে যেন পাই। পাখি মাথা নাড়ল। সে যাবে না, এখানেই থাকবে। হঠাৎ পাখির নজরে পড়ল নওয়াব ভাইয়ের দিকে। উনি আসলো কখন? ইয়াল্লাহ, আজ বুঝি আর মায়ের কোলে ফিরে যেতে পারবে না। পাখির সামনে বসে তিনি 4-5 জনকে উড়াধুরা কোপালেন। অমন লোমহর্ষক নৃশংসতার ঘটনা চোখের সামনে দেখে পাখির অবস্থা শোচনীয় হয়ে আসে। চোখ মুখের রং উড়েই যায়, বুকটা ছলাৎ ছলাৎ করে উঠে, ফ্যাকাশে মুখ হয়ে আসে। এরই মধ্যে 2 জন ছেলে পেছন থেকে নওয়াব ভাইকে আঘাত করে বসে, যার ফলস্বরূপ কাঁধ কেটে ওনার রক্ত পড়ে। উনি রামদা দিয়ে ছেলে দুটোর কাঁধ থেকে হাতই আলাদা করে দিল। রক্তের ফিনকি পাখির হাতের উপর এসে পড়ল। মেয়েটা ভয়ে আড়ষ্ট পূর্ণ হয়ে উঠল। পেট উতরে বমি এলো। নাক চেপে নিজেকে সর্বদা গুটিয়ে নেয়। নওয়াফের সাদা শার্ট রক্তে চুপচুপে ভেজা হয়ে আসে। বৃদ্ধা আঙ্গুল দিয়ে
রামদায়ের রক্তে টান মেরে ফেলে ফের আক্রমণ করতে এগিয়ে যায়। এরই মধ্যে জানাজানি হয়ে যায় নওয়াফের জিএফ ও তার বোন মেলায় আছে। এই খবর পাওয়ার পর পিয়াস আর ইলিয়াস পাগলা কুকুরের মতন খুঁজে। বাথরুমের সামনে একটি মেয়েকে দেখে ওরা ভাবে ওরাই হবে। সেই মুহূর্তে ইচ্ছে বেরিয়ে আসে, ওদের দিকে ধেয়ে আসে ইলিয়াস। আঘাত করার আগেই দেখে নওয়াফ ওর ডান হাত কেটে ফেলেছে। এই দৃশ্য পাখি স্টেজের নিচ থেকেই দেখে। তার আবারও ভীষণ বমি পাচ্ছে, মাথাটা ঘুরঘুর করে ঘুরপাক খাচ্ছে। ইচ্ছে কিছু বলবে তার আগে ওর গালে পুরুষালী হাতের চর বসিয়ে দেয়। ইচ্ছের খুব কান্না পাচ্ছে। নবাই কখনো ওর গায়ে হাত তুলে নাই, যখন আজ ফার্স্ট টাইম তুলল ওর ভীষণ খারাপ লাগলো। তোদের সঙ্গে আরেকজন কই? স্টেজের নিচে। নওয়াফ স্টেজের নিচে যায়, দেখে সেখানে সম্পূর্ণ ফাঁকা। কই গর্ধবটাই নাই তো ওখানে? কিন্তু আমরা তো ওখানেই ওকে রেখে এসেছি। ঠিক আছে, তোরা এখানেই স্টেজের নিচে থাক, আমি আসতেছি। এরই মধ্যে নিখিল এসে হাজির। ও নিজের সঙ্গে গুটি কয়েক মানুষ আর অস্ত্র নিয়ে এসেছে। এতগুলো মানুষের সঙ্গে না পেরে সাবেক মন্ত্রীর পুত্ররা পালানোর আগেই হুমকি দিয়ে গেল। এতদিন তোর দুর্বলতা সম্পর্কে জানতাম না, আজ যখন জেনেছি তাহলে খেলা মজাই হবে। ভালো লাগবে আমার বিছানায় তোমার জীবন্ত ফুটফুটে ফুলটাকে দেখতে মাম্মা। এবার খাট কাঁপানো ইতিহাস করব। শুয়োরের বাচ্চা, দাঁড়া বলছি। এক বাপের জন্ম হয়ে থাকলে দাঁড়া, সৃষ্টিকর্তার কসম আজ ফিরে যেতে দেব না। তার আগেই শয়তানগুলো পালালো। রক্তাক্ত শার্ট খুলে নওয়াফ নিখিলকে শুধায়। ইচ্ছে আর পুতুল স্টেজের নিচে আছে। জানি না এই পাখি অসভ্যটায় কোন চিপাই লুকিয়ে আছে। একবার হাতের কাছে পাই শুধু, ওরে জন্মের মতো মেলা দেখার তৃষ্ণা মিটাবো। নওয়াফের সব কথা পাখির দোকানের পেছনে বসে শুনল। আজ সে উনি পেলে ওকে আস্ত রাখবে না, তা বেশ জানা। এত রক্ত দেখার পর যে অজ্ঞান হয়নি ভাবতেই অবাক লাগে। যত দ্রুত সম্ভব সবার চোখ ফাঁকি দিয়ে তাকে পালাতে হবে। ও দৌড়াচ্ছিল, সঙ্গে পায়েলের সুরও বাঁচছিল। কি দরকার ছিল সব করে পায়েল দুটো কিনেছে তো বেশ ভালো কথা। এখনই পড়ার কি প্রয়োজন ছিল? এখনই ওরাই ওকে বিপদের মধ্যে ফেলবে। পায়েলের শব্দে পেয়ে তার ধ্বনি অনুসরণ করে নওয়াফ গেটের দিকে এগিয়ে গেল। দেখলো তার প্রাণ প্রিয় জীবন্ত ফুলটা ঝড়ের গতিতে প্রাণপণে দৌড়াচ্ছে। ও পাখির পেছন পেছন ছুটে। পাখি স্টপ স্টপ, থাম বলছি, ধরতে পারলে ছাড়বো না। ওনার হাতে এখনো তাজা রক্তাক্ত রামদা, ধরতে পারলে যে এমনিতেও ছাড়বে না তা জানা আছে। সে কোমর খিচে দৌড়ায়। যত দ্রুত সম্ভব পুরুষালী হাতের নাগাল থেকে বের হতে হবে, কিন্তু পুরুষের দৌড়ের সঙ্গে পারা কি এত সহজ? আচমকা শক্ত হাতে ওর চুল টেনে ধরে লোকটা পিচ ছাড়াই রাস্তার ওপর ছুঁড়ে মারে। পাখি ছিটকে পড়ে, শুকনো ঠোক গিলে পিছিয়ে যায়। উনি সামনে আগান, হাতে ধারালো চকচকে রক্তাক্ত রামদা, যা ওর ভয়কে দ্বিগুণ হারে বাড়িয়ে তুলছে। ওনাকে এই মুহূর্তে বিভৎস দানবের মতো দেখতে মনে হচ্ছে। সমস্ত মুখ রক্তের জন্য চেনা যাচ্ছে না। নৃশংসতা খুনের পর সেই বিভৎস দৃশ্যগুলি এখনো যেন তাজা, যার প্রভাব কিশোরী মনকে সজাগ করে দেয়। পাখির ছোট্ট দেহটা কাঁপনের স্থিরতা টের পায়। বুকের ওঠা নামা স্পষ্ট প্রকাশিত, ঘন ঘন দম পড়ে। লোকটা কাছে আসতে পাখি ওনার মুখে থুতু নিক্ষেপ করে। লোকটা চোখ বন্ধ করে রাগটাকে কন্ট্রোল করে। ততক্ষণে দেখে কিশোরীর পায়েলের ধ্বনি ফের বাজে, আবারও পালাতে চেষ্টা করে। এবার লোকটা ভয়াবহ রেগে গেল। ক্রোধের বহিঃপ্রকাশ রন্ধ্রে রন্ধ্রে প্রকাশিত। আদল শক্ত হয়ে আসে চোখ দুটিতে, যেন বৈশ্যনরের শিখা দপদপে জ্বলে। পাখি থাম, আমি তোকে আঘাত করব না, থাম প্লিজ। আপনি আমাকে পেলে ওদের মতন খুন করে ফেলবেন নওয়াফ ভাই। আজ আমি থামবো না, আমার বাঁচা উচিত। এখনো আমার বিয়ে হয়নি, এত অল্প বয়সে আমি মরতে চাই না। সিরিয়াস মুহূর্তে ওর অমন কথা শুনে নওয়াফ হেসে ফেলল। ওরে বোকা মেয়ে, তোকে খুন করবে কে? তখন নিখিল বাইক নিয়ে এলো। নওয়াফ লাফ মেরে বাইকে উঠে পাখির সামনে এসে হাজির। মেয়েটা পিচ ঢালাই রাস্তার উপর দৌড়াচ্ছিল। নওয়াফ ওকে টান মেরে কোমর ধরে নিজের সামনে বসিয়ে দিল। এক ফোঁটাও নড়বি না, তোর বিচার বাড়ি যাই তারপরে করব। রাত 12টার কাঁটায় ছুঁই ছুঁই। উঠোনের মধ্যে ইচ্ছে আর পাখি অপরাধের কাঠগড়া দাঁড়ানো। ওদের দুহাত পেছন দিয়ে নিয়ে বেঁধে দেওয়া হয়েছে। তাদের ঘেরাও করে দাঁড়িয়ে আছে নিখিল, নওয়াফ, স্বাধীন, রমিজ, সাফিন, মুস্কান আর স্বাধীন। বাদে সকলেই আহত। ওদের মাথায় মোটা মোটা ব্যান্ডেজ
কাপড় রক্তে ভেজা, এখনো পাল্টায়নি। মোটা লাঠি নিয়ে ওদের সামনে নফ দাঁড়িয়ে আছে। স্বাধীন ওনাকে একটা চেয়ার এনে দিল বসতে। উনি চেয়ারে বসে লাঠি নাড়িয়ে নাড়িয়ে শোধান, কার পারমিশন নিয়ে তোরা মেলায় গিয়েছিলি? দুজনেই নীরব। নফ প্রধান্বিত বদনে হুমকি ছাড়ে, কণ্ঠের বেগ বহাল রাখেন, মস্তিষ্কে ক্রোধের অধিকর হুচুপুচি চলে। খানিকটা নীরব থেকে পুনরায় বলেন, কথা বলবি না তো? ঠিক আছে, স্বাধীন বোতল ভর্তি যোগগুলো নিয়ে আয়, ওদের গায়ে ছেড়ে দেই, কেউ ধরবি না। যোগ ওদের সমস্ত রক্ত চুষে নিক। ইচ্ছে আতঙ্ক মুখখানা নিয়ে চিৎকার করে ওঠে, না বলছি পুতুল আমাদের মেলায় যাওয়ার জন্য আগ্রহ বাড়ায়। ভাত খাস ভাইয়ের আর কথা শুনোস মেম্বারের মাইয়ার, এটা তো খুব খারাপ কথা। আর তোর পাশের জন কি বোবা? মুখে এখন আর খই ফোটে না? কুলু পেটেছে, মুখে তালা দিয়ে রাখছে কেন? দুজনে হাত পাতবি, পাঁচটা পাঁচটা করে, মোট 10টা পাবি। পাখি ঘোর বিরুদ্ধাচরণ করে বলে উঠল, মুখটা এগিয়ে নিয়ে গেল, বলা, আমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেয়ার আমার বাবা মা নেবে। আপনি কে আমার বিচার করার? আমার গার্জিয়ান তো ননই। তাহলে কোন অধিকারে আমাকে শাসন করতে চাইছেন? ইচ্ছেকে করছেন, ভালো কথা। সে আপনার বোন, কিন্তু আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। একটা আছে, হ্যাঁ, আপনি আমার টিচার আর আমি আপনার ছাত্রী, তাও কোচিংয়ের। কিন্তু এখন তো কোচিংয়ের সময় নয়, অতএব আপনি আমার গায়ে হাত তুলতে পারবেন না। যদি তুলতে আসেন আমি ছেড়ে দিব না। সকলে অবাক হয়ে গেল ওর কথা শুনে। যে লোকটা ওদের নিজের জীবনের রিস্ক নিয়ে বাঁচিয়ে এলো, তাকে কিনা অকৃতিকের মতন কথা শোনাচ্ছে। নিখিল পাখিকে থমকালো, তুই কাকে কি বলেছিস? ওর কারণেই এখানে সশরীরে দাঁড়িয়ে আছিস, বেশি পাকনামি করবি না। ভুল বললেন নিখিল ভাই, ওনার কারণে আমি বেঁচে নেই। আমার হায়াত আছে বলেই তাই আমি এখনো বেঁচে আছি। তবে হ্যাঁ, উনি সামান্য পরিমাণ সাহায্য করছেন, সেজন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। তাই বলে আমাকে শাসন করার রাইট ওনার নেই। নফ উঠে দাঁড়ালো, পাখির সন্নিকটে গিয়ে ওর আদর শক্ত করে চেপে ধরল। হাতের মধ্যে চুলের গোছাটা শক্ত করে চেপে ওর মুখটা উঁচু করে তোল। কি বলেছিস আবার বল। শুনেননি আপনি? না, শুনিনি। আপনার কথা শুনতে আমি বাধ্য নই। তুই বাধ্য, তোর বাপও বাধ্য। বলেই গালটা চেপে ধরলো স্বাধীন, বাধা প্রদান করে। নাও ভাই, ছেড়ে দেন ওরে, ব্যথা পাবে। তাছাড়াও কিন্তু রেগে গেলে ভয়ানক হয়ে উঠবে, তখন আপনাকেও মানবে না, আঘাত করে বুঝতে পারে। ভারী বাজে একটা, রাগ উঠলে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। পাখি ওনার রক্তিম চোখ দুটোর দিকে নিজের দৃষ্টি যুগল তাক লাগিয়ে রাখে, চোখ দুটি দিয়ে যেন ভস্ম করে দিবে তাকে। নফ খলা ছেড়ে অতঃপর হাসল। রেগে গেলে তুই আমার গায়ে আঘাত করবি? তাহলে তো একটু রাগিয়ে দিতে হয়, কি বলিস দেখি তোর সাহসের নমুনা। ঠাস করে দুগালে 4টা থাপ্পড় দিয়ে বসল। পাখি ঠোঁট কেটে রক্তের ফিনকি বেরিয়ে এলো, গালে স্পষ্ট পুরুষালী হাতের থাপ্পড়ের দাগ স্পষ্ট। অনেকক্ষণ হয়ে গেল, পাখির প্রতিক্রিয়া পাওয়া গেল না। স্বাধীন বিরক্ত হলো, মনে হলো নপাই একটু বেশি বেশি করছে। তার বোনের খবর বেশ জানা আছে, আজ তো একটা বদমাস। আচমকা পাখি ছুটে এসে ক্ষুধার্ত পিচাসিনীর মতো নফের বুকেই কামড় বসিয়ে দিল। সকলে মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল। নির্নিমেষ কতগুলি দৃষ্টি যুগলে আশ্চর্যজনক বিমূর্ততা সবচেয়ে বেশি বিস্ময় হলো নফ। সে কল্পকালেও ভাবতে পারেনি পাখি সত্যি সত্যি আঘাত করে বসবে তাকে, তাও বাচ্চাদের মতন কামড়। দাঁত গভীরে ঢুকে গেছে, বুকটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তবুও তিনি নিরুত্তেজ, নির্বাক, বিমূঢ়। স্বাধীন নিখিল মিলেও পাখিকে ছাড়াতে পারছে না। আজ যেন ওর শরীরে অশরীর ভর করেছে। রক্তের স্বাদ মুখে পেতেই পাখি থামল, হাত দিয়ে অধর হতে রক্ত মুছল। আচমকা চেতনা হারিয়ে মাটিতে লুটিয়েই পড়ে গেল। কি হলো? সকলের মাথার উপর দিয়েই গেল। নফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে, সকলের দিকে তাকিয়ে বলে, আমাকে কিছুক্ষণ একা থাকতে দে। পাখি, ওখানেই থাক। তোর বুকে রক্ত ঝরছে। থাক, পিশাচিনি রক্তকে শান্ত হয়েছে, তবুও ভালো। ব্যান্ডেজ প্রয়োজন। যেতে বলছি না তোকে, আর একটা শব্দ হলে সব কটার মুখে তালা ঝুলিয়ে দিব। এই দুইটা নাকি করবে আমার সংসার। এখনই লঙ্কা ঝঙ্কা কাণ্ড কারখানা করে দেখাচ্ছে, বিয়ের পর না জানি কি ঘটে। সকলে চলে গেল। নিথর দেহটাকে টেনে নিজের বুকে জড়ায় তিনি, দু চোখে তার রাজ্যের জল, গলাটা অবরুদ্ধ, শিথিল মুখটাতে
তাচ্ছিল্য স্বরূপ হাসল। কলিজারে, যেই বুকে তোকে প্রতিনিয়ত লালন করি সেই বুকে আঘাত করলি, আর কোথাও আঘাত করার জায়গা পেলি না। বুকের ভিতরে জ্বলন্ত কয়লার আগুন আমি কারে দেখাবো? বুঝলি না রে নিষ্ঠুর, তুই বুঝলি না আমার ভেতরটা পুড়িয়ে কি শান্তি পাস তুই। একটু বোঝ আমায়। পাঁজর রে, ওই পাঁজর বুকটাতে যখন দাঁত বসালি একবারও কি তোর চোখে পড়ল না তোর নাম লেখাটির ওপরে? একটু ভালো করে তাকালেই বুঝতে পারতি বুকের বাম পাশে তোর নাম খোদাই করে লিখে রেখেছি। সেখানে কিনা আঘাত করে ক্ষত বিক্ষত করলি। রক্ত পিপাসু পিশাচিনি একটা। তবু আমি তোকে ছাড়ছি না, কিংবা ছাড়বো। আমি ভয়ঙ্কর পাখি, আমার ভালোবাসার ধরনও ভয়ঙ্কর। তোর মতে আমি বড্ড বেহায়া। প্রেমিকরা বেহায়া না হলে চলে বল? তোর জন্য বেহায়া কেন? সর্বোচ্চ নিম্নেও নামতে হলে আমি রাজি। মেয়েটার শুকনো ফোলা ফোলা রক্তাক্ত উষ্ঠ ভাজে নিজের নিটল তামাকে পোড়া অধরকে ছুঁয়ে দিল। মুস্কান জানলা দিয়ে সব দেখতে পাচ্ছে। নিজের শখের পুরুষ অন্য নারীতে মাতোয়ারা। এই দৃশ্য সে হজম করতে পারছিল না। মুখ চেপে দ্রুত বালিশে মুখ লুকিয়ে কেঁদে ফেলল। আপনি কেন আমার হলেন না নওয়াব ভাই? অন্তত অবুঝের মতন আপনাকে আমি আঘাত করতাম না, মাথায় তুলে রাখতাম। আপনার একটু ছোঁয়া আমার কাছে সুখ স্বর্গীয় হয়ে থাকতো। ওইদিকে নওয়াব এখনো কিশোরীকে বুকের সঙ্গে আলিঙ্গন করে রাখল। কিশোরীর মুখের দিকে দীর্ঘ মুহূর্ত তাকিয়ে রইল। ভোরের দিকে ওকে বিছানায় শুয়ে দিয়ে সে রক্তাক্ত শার্ট নিয়ে ট্রিহোমে চলে গেল। ঝর্ণা ছেড়ে দিয়ে তার নিচে দাঁড়িয়ে পড়ল। বুকের বাম পাশটায় কেটে পাখির নাম লিখেছে যাতে কোনোদিনও না মুছে। সেই স্থানেই মেয়েটা কামড় বসিয়ে দিল। খুব জ্বালা করছে তার চেয়ে বেশি পুড়ছে। কিশোরীর মুখের ধারও সেই কথার আঘাত করে বিন্দু বিন্দু জল পড়তে মুখে বিড়বিড় করে সুথান তিনি। ওরে বেইমান নারী রে, আমার সবচেয়ে বড় দুর্বলতা তুই। সেই তুই কি না আমাকেই বেশ যত্ন করে আঘাত হানলি। এই কষ্ট আমি কাকে দেখাবো? হাঁটু ভাঁজ করে তিনি বসে পড়েন। মাথা নিচু করে চুলগুলি খামচে টেনে ধরেন তাৎক্ষণ। গগনচুম্বী আত্মচিৎকার করে উঠলেন। নাক মুখ বে ঝর্ণার পানি পড়ে। রমিজ হন্তদন্ত ছুটে আসে। ভাই আপনার কি হয়েছে? জ্বলছে কি বুকে? মলম নিয়ে আসবো? নওয়াব হাত দিয়ে ওকে সরিয়ে দিল। শীতল কণ্ঠে বলল, আমি ঠিক আছি, চিন্তা করিস না। গত কয়েকদিন যাবৎ নওয়াব ভাই সম্পূর্ণ বদলে গিয়েছেন। আগের মতন দাপট ক্ষমতা আর দেখার না। পাখিকে কোচিংয়ে পড়ার জন্য ধরেন না। রাস্তাঘাটে দেখা হলে ডেকে কোনো প্রকার প্রশ্নের সম্মুখীন করেন না। সবজি নিতে গেলে চুপচাপ সবজি নিয়ে চলে আসেন। প্রতিমধ্যে চোখে পড়লে সম্পূর্ণ এড়িয়েই যায়। ক্লাস করতে গেলে নিয়ম মাফিক যথারীতি ক্লাস শেষ করে নিখিল ভাইদের বাড়ি গেলে ওনার সঙ্গে দেখা হলে পাশ কাটিয়ে চলে যায়। বড় যন্ত্রণার মধ্যে আছে পাখি। লোকটার এমন হঠাৎ আমূল পরিবর্তন ওকে গভীর চেতনার অন্তরালে ফেলে দেয়। এই যে হুঠাৎ পরিবর্তন সরিষিনীর বালিকার মনে অদম্য কৌতূহল প্রশ্নের সমুদ্রে ভাষায়। উনি কি তা আদৌ জানেন? আজ কোচিংয়ে এসে সে ইচ্ছেকে চেপে ধরল। হাতে কাজী পেয়ারা, লবণ মরিচের গুঁড়ো পেয়ারার এক পিজে লাগিয়ে স্বাচ্ছন্দ্য চিত্তে চাপায়। ক্ষণে ক্ষণে ঝালের প্রভাবে চোখ মুখ খিচিয়ে উঠে। তবুও অদ্ভুত এক মজা লাগে খেতে। দারুণ টেস্ট। জানালামুখী হয়ে কাঠের বেঞ্চের উপর বসে বসে বিজ্ঞ লোকের মতন শুধাচ্ছিল। আচ্ছা, এই নওয়াব ভাইটার হঠাৎ করে কি হলো? দেখলে কথা বলে না, পাশ কাটিয়ে যায়। ওনার যা ভাব, যেন দেশের স্বনামধন্য মন্ত্রী মশাই। আবার ক্লাস নিতে আসলে পড়া না পারলে আগের মতন ঠিক ধরে না, মারেও না। আসলে কাহিনীটা কি? ইচ্ছে পাখির থেকে মুখ ঘুরিয়ে নিল বিরক্তি সূচক। মুখে ভিঞ্চি কাটে। তুই যা কাণ্ড ঘটিয়েছিস, এরপর তোর সঙ্গে কথা বলবে কি শুনি? অমন পিচাসের মতন কামড় বসিয়েছিস, না জানি কটা সুই লেগেছে। পেয়ারা রেখে এবার বেশ সিরিয়াস হয়। বেশ আগ্রহ নিয়ে পাখি জিজ্ঞেস করে, সত্যি? ফাউল কথা বাদ দে, ক্লাসে গেলাম। আরে তুই আমার সঙ্গে এমন করছিস কেন? দেখ পাখি, নওয়াব ভাই আমাদের সিনিয়র ভাই, তার উপর উনি শিক্ষক। একটু একটু শাসন করতেই পারেন, তাই বলে তিনি আমাদের খারাপ চান না, বরং ভালোই চান। ওই দিন উনি সঠিক সময়ে না আসলে জানি না কি অঘটন ঘটতো আমাদের সঙ্গে। সেখানে কিনা তুই ওনার বুকে কুকুরের মতন কামড়ে দিয়েছিস। ছি, জঘন্য ব্যাপারটা।
চোখে লাগে দেখতে। জানিস কতটা রক্ত বেরিয়েছে? মানুষের দাঁতের কামড়ে যন্ত্রণা বিষ ব্যথা আছে। তাছাড়া উনি অনেক মনে কষ্টও পেয়েছেন, এজন্যই তোর সঙ্গে কথা বলছে না। বুঝেছি, ওই দিন অমন আঘাত করা ঠিক হয়নি, বিশ্বাস কর। মাথা গরম হয়ে গেলে কেমন জানি আমি পাল্টে যাই, রাগ কন্ট্রোল করতে পারি না, সেজন্য আমি অনুতপ্ত, লজ্জিত। তোর উচিত এখন ওনার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু কিভাবে? উনি কোচিংয়ের বিশ্রাম কক্ষে আছে, চল সেখানে। ইচ্ছে পাখির উত্তর অপেক্ষা করলো না, ওর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। দরজার সামনে এসে থামলো। নফ চেয়ারে বসে পেপার দেখছিল। পাখি বলল, উনি কি বই পড়েন? গাধি, উনি পেপার দেখছেন। এখনই সুযোগ ওনার কাছে ক্ষমা চাওয়ার, যা। ওকে এক প্রকার ধাক্কা দিয়ে ইচ্ছে পাঠিয়ে দিল। এরপর সে নিজে দরজামুখী হয়ে দাঁড়িয়ে পড়ল। পাখি উসখুস করে এক বুক কুঞ্ছা নিয়ে বক্ষস্থলে অবিলম্বে থুতু ছিটায়। ধীরু চরণে পিনপিনে হাঁটে। লোকটার মাথার পাশ দিয়ে গলা উঁচিয়ে কি করে উকি মেরে দেখে। এই বান্দার মনোযোগ সম্পূর্ণ পেপারে, আশেপাশে নজর নেই। পাখি আমতা আমতা করে বলে, উনি কি বই পড়ছেন? নওয়াব ভাই, ও নওয়াব ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? লোকটার কোনো সারা শব্দ নেই। সামনে গিয়ে এবার মনোযোগ পেতে খুকুক করে কেসে উঠল। লোকটা ওর দিকে তাকায় না পর্যন্ত, সম্পূর্ণ পেপারে দেখতে ব্যস্ত সে। পাখির বড্ড মন খারাপ লাগলো। ইচ্ছের দিকে তাকালো। ও ইশারায় বলছে, আবার ট্রাই কর। গলা ছেড়ে পাখি ফের আবেগময় কঞ্চে বলে, নওয়াব ভাই, আপনি কি রাগ করছেন? আই এম সরি গো, আমাকে ক্ষমা করে দিন। আমি আমার অমন জঙ্গলি আচরণের জন্য সত্যি সত্যি অনুতপ্ত। প্রত্যুত্তরে ওনার থেকে কোনো প্রকার বাণী ছুটে আসে না। পাখি ওনার পেছনে গিয়ে ইঙ্গিতে ঘুষি দিতে হাত ওঠা। ইচ্ছে চোখ রাঙায়, ইশারায় বোঝায়, তোরে পাঠাইছি ক্ষমা চাইতে, ব্যাককল মহিলা, মারতে নয়। খবরদার আবার কোনো অঘটন ঘটাস না। পাখি বিনিময় দাঁত বের করে হাসে, চোখের ইশারায় বলে, চিন্তা করিস না, এমন কিছু করব না। ফের ওনার চোখের সামনে গিয়ে কানে হাত তুলে বলে, এই দেখুন নওয়াব ভাই, কানে হাত তুলছি, আর কোনোদিনও আপনাকে আঘাত করব না। উনি পেপার রেখে উঠে গেলেন। দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ইচ্ছেকে শুতে হয়। ক্লাসে আয়। ইচ্ছে ওনার পিছু পিছু ছুটল। পাখি কান থেকে হাত ছেড়ে বিরক্ত সূচক শ্বাস ছাড়ে। ক্লাস শেষে দুজনে হাঁটছিল। আজ স্বাধীন আসেনি। এদিকে পাখির আব্বাও নিতে আসলো না। ঘড়ি কাটা রাত 9:20 কোঠায়। ইচ্ছে পাখিকে এক প্রকার টেনে হিচড়ে বাড়ির মধ্যে নিয়ে গেল। মুস্কান আপা যতদিন থাকবে না ততদিন তুই আমার সঙ্গে থাকবি। সে কি, উনি না বললেন এবার অনেক দিনের ছুটি এসেছেন, বিয়ে শাদী খেয়ে তারপরেই যাবেন? এমনটাই শুনেছিলাম, কিন্তু ভোরে আবার ছুটলো। এক সপ্তাহ পর আবার আসবে বললো। প্লিজ জানো, না করিস না। রাতে আমরা অনেক মজা করব। নিখিল ভাইয়ের মোবাইল এনে হরর মুভি দেখব। পাখি সঙ্গে সঙ্গে রাজি হলো। আসলে সে অনেক মোবাইল ভক্ত, যদিও কোনো সুযোগ নেই মোবাইল টিপাটিপি করার। যেদিন সুযোগ পায় অমনি ঝাঁপিয়ে পড়ে লুফে নেয়। ঘরে ঢুকেই পাখি হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলো। তখন নিখিল ভাই আর নওয়াব ভাই এসে হাজির। ইচ্ছে ওকে খোঁচা মারল। ওই দেখ, নওয়াব ভাই এসেছে জানো। এখনই সুযোগ, ওনার কাছে তুই ক্ষমা চাইবে। মনে রাখিস, উনি ক্ষমা না করলে তোর সঙ্গে কথা বলতাম না। পাখি আধ খাওয়া ভাত রেখে উঠে গেল। নওয়াব খাটের উপর বালিশে হেলান দিয়ে মোবাইল টিপছিল। নিখিল কলপারে হাত মুখ ধুতে গিয়েছে। পাখি গিয়ে ছটপট কানে ধরে দাঁড়িয়ে পড়ল। কান ধরে উঠবস করতে করতে বলল, নওয়াব ভাই দেখেন, আমি কানে ধরে অভ্যাস করছি, এবার অন্তত বলেন ক্ষমা করেছেন। লোকটা নির্নিমেষ নির্বিকে কতক্ষণ তার শান্ত মুখটার দিকে চেয়ে রইল। এরপরে আচমকা জুতা পরে ঘর থেকে বেরিয়ে গেল। পাখির ভীষণ খারাপ লাগলো, মন ভার হলো। মনে মনে ওনার প্রতি ধারণা খারাপ পোষণ করলো, আবার লজ্জাও লাগছে। সব ইচ্ছের জন্য হয়েছে। ও না অনুরোধ করলে লোকটার কাছে সে ক্ষমা চাইতো না। খাবার খাওয়ার রুচি মন থেকে উঠে গেল। অমন অর্ধ খাওয়া খাবার রেখে সে হাত মুখ ধুয়ে রুমে গিয়ে চাদর পেঁচে শুয়ে পড়ল। চোখের কোল ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়ালো। এই অশ্রু এড়িয়ে যাওয়ার অশ্রু নয়, নিজের আত্মসম্মান বোধের অশ্রু। দুবার লোকটার কাছে সে নিচু হয়েছে, ক্ষমা চেয়েছে। বিনিময়ে অহংকারী দাপড়ে ভরপুর নাক উঁচু লোকটা তাকে অবহেলা করলো। সামান্য গুরুত্বটুকু পর্যন্ত দিল না তার কথন বাক্যকে। কি ভেবেছে পাখি ওনার কাছে ক্ষমা চাওয়ার জন্য পিছু পিছু ঘুরবে? মোটেও নয়। উনি ক্ষমা না করলে কোনো কিছুই অশুদ্ধ হয়ে যাবে না। যাক,
করেছে, অনেক করেছে। আর নয়, নিখিল খাবার টেবিলে চেয়ারে টেনে বসলো। নবাব পাশাপাশি বসে ফোন। অর্ধ খাওয়া প্লেট দেখে নিখিল ইচ্ছেকে শুধালো। ভাত পাতে রাখলো কে? পাখি ও কখন আসলো? আমার সঙ্গে আসবে না বলো, এক প্রকার টেনেই নিয়ে এসেছি। আসলে ও সেদিনের ব্যবহারের জন্য অনুতপ্ত, লজ্জিত, তাই নাওয়াব ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছিল। বেচারি কানে ধরে উঠবসও করলো, তবুও উনি বোধহয় ক্ষমা করেননি, তাই অর্ধ খাওয়া ভাত রেখে গিয়ে শুয়ে পড়েছে। এটা কিন্তু ঠিক হয়নি, বেশি বেশি হয়ে যাচ্ছে। এই যে জান পরাণ দিয়ে ভালোবাসিস, তাহলে ক্ষমা করছিস না কেন? বেচারি ভাত রেখে গিয়ে কান ধরে উঠবস করলো, আর তুই ওকে অগ্রাহ্য করলি। এটা একেবারে বেশি বাড়াবাড়ি হয়ে গেল না একটু? ফোন টাইপিং করতে করতে গাম্ভীর্য ভরা লোকটার কথায় পরিপ্রেক্ষিতে শুধালো। কে বলেছে ওকে ক্ষমা করিনি? যাকে পুরোটা বিসর্জন দিয়ে ভালোবাসি তাকে ক্ষমা না করে থাকতে পারি? ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ও ভালো হোক কিংবা খারাপ হোক, তবু সে আমার। কানা লুলা যেমনই হোক, পুরাটাই আমার। তাহলে বলছিস না কেন কিছু? ও যখন ক্ষমা চাইতে আমার পিছু পিছু ঘুরঘুর করছিল, বিশ্বাস কর নিজেকে কত কন্ট্রোল করে হাসি চেপে গিয়ে মুখটা গম্ভীর করে রাখছি। জিনিসটা আমি ভীষণ এনজয় করেছি, প্রচুর ভালো লাগছে। শালা, কারো জান যায় আর ইনি এনজয় করে মরছে। আমার বোনের চোখে এক ফোঁটা পানি বের হলে তোর এনজয় করে ছুটাচ্ছি। রিল্যাক্স ব্রো, এত সাইলেন্ট থেকে হঠাৎ ভায়োলেন্ট হচ্ছিস কেন? হব না। নিষ্পাপ একটা মেয়ের দামড়া পোলার পিছনে ঘোরাচ্ছিস। দামড়া পোলার ওজন সামলাতে পারলে তার পিছনে ঘুরঘুর করাটা অপরাধ কিছু নয়। এটা একটি মহৎ বড় কাজ। আমার বাল হুমন্দি, তুই কোনোদিনও ভালো হতি না। তোর বোনকে ঘরে তুলে নিয়ে একেবারে ভালো হয়ে যাব, পাক্কা প্রমিস। এরপরে যা কিছু অসভ্যতামি করার সব জামাই বউ মিলে করব। ছ্যাঃ, ওই আশাই থাকো। ওইদিকে পাখি ফুরুত করে উড়াল দিয়ে অন্য ডালে গিয়ে বাসা বাঁধুক। তুই কি চাস না মুক্তির সঙ্গে তোর বিয়েটা হোক? আমাদের প্রসঙ্গটা আনছিস কেন? দরকার আছে তাই টানছি। আমার পাখি যদি অন্য ডালে যায় না, ওর ডানা আমি কেটে দিব। দরকার পড়লে সারা জীবন আমার বন্দি খাঁচায় আবদ্ধ থাকবে, তবুও অন্য ডালের জন্য পরগাছা হয়ে থাকবে। ইচ্ছে ভারী লজ্জা লাগলো। নবাব ভাই যে এই ধরনের কথা বলতে পারে সে ভাবতেও পারেনি। লজ্জায় কান গরম হয়ে যাচ্ছে। কতটা গভীরে গেলে মানুষ এই ধরনের কথা বলে। নিশ্চয় পাখিকে উনি সত্যি সত্যি ভালোবাসেন। সে চুপচাপ পাশ কাটিয়ে চলে গেল। পরদিন স্কুল থেকে ফিরে পাখি দেখলো একটি শলার ঝাড়ু ওদের দরজার সামনে ঝুলছে। আসল কাহিনীটা কি সে অনুমান করতে পারল না। কোমরে হাত, ক্রস বেল খুলতে খুলতে জানালা দিয়ে উকি মেরে মুক্তিকে শুধায়। আপা দরজার সামনে ঝাড়ু কেন? সতর্কভাবে আশপাশ নজর বুলিয়ে মুক্তি বলে, ঘরে আইস না রাইজ, মেলায় গিয়া যে লঙ্কা ঝঙ্কা কাণ্ড কারখানা বাজিয়েছিস আম্মা সব জেনে গেছে। আজ ঘরে আসলে সোজা তাল পড়বে, তাল। বাঁচতে চাইলে মেছো খালাগো বাড়ি নয় নানা বাড়ি কিছুদিন গিয়া থাক। আমার মন মেজাজ ভালো হলে খবর দিব তোকে, তখন চলে আসিস। এভাবে যাব? এভাবেই যা, পরে কাপড় পাল্টে নিস। ঠিক আছে। পুরো 3 মেয়ের দেখা সাক্ষাৎ নেই। আন্দাজ করে নিয়েছেন আছে হয়তো মেজ বোনের বাড়ি, নয় তার বাপের বাড়ি। ফোন লাগালেন তার বাবা সিকান্দার মির্জাকে। হ্যালো আব্বা, পাখি কি আপনাদের বাড়ি? এতদিন পর মেয়ের খবর নেস। কাজল রেখা সামান্যতম লজ্জা পেলেন, মাথা নিচু করে রাখলেন। এই একজন লোককে সে যথেষ্ট মান্য করেও ভয় পায়। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক, সকলে কম বেশি সম্মান করেন। সে আমতা আমতা করে বলল, আপনি তো জানেন ছোট মেয়েটা ভারী দুষ্টু, কোনো কথাই শোনে না। এর ভেতরে খাসের হাট মেলায় গিয়ে এক ঝামেলায় পড়তে চাচ্ছিল, ভাগ্যিস আল্লাহর রহমত করছে। তাছাড়া আমার বিশ্বাস ছিল ও আপনার বাড়ি নয় মেজো আপার বাড়ি আছে। কাজল রেখা, আমি জানি তুমি কতটা কঠোর। ও ছোট মানুষ, এত কঠোর না হয়ে বুঝিয়ে বললে ভালো হতো। সবাইকে মেরে বোঝানো যায় না। কই, আমি তো কোনোদিন তোমার গায়ে হাত তুলি নেই। তোমরা কি মানুষ হওনি? হয়েছে তো। আর হ্যাঁ, পাখির চিন্তা করো না। ও ওর মামির সঙ্গে তাদের বাড়ি বিয়ে খেতে গিয়েছে, আসবে কিছুদিন পর। আসলে পাঠিয়ে দেব।
কিন্তু ওর গায়ে হাত তুলো না, তাহলে বুড়ো বয়সে তোমার গায়েও আমি হাত তুলতে বাধ্য হব। আচ্ছা রাখছি। আর হ্যাঁ, তোমার আম্মু তোমার কথা পেনা পড়ে একবার এসে দেখে যেও। খট করে লাইনটা কেটে দিল। পুরো সময় কাজল রেখা চুপি হয়ে রইলেন। তার বাবাকে সে ভীষণ শ্রদ্ধা করে, তার সিদ্ধান্তেই চূড়ান্ত সিদ্ধান্ত। মুখে মুখে তর্ক করার সাহসও ওনার নেই। সেই সুযোগ নিয়ে এই ছোট্ট মেয়েটা লুফে নিচ্ছে। কয়েকটা দিন পাখিকে দেখতে না পেয়ে শক্তপোক্ত পুরুষটা ভেঙে পড়েছে। চোখে নিদ্রা নেই, মুখে খাবারও উঠে না। সারাক্ষণ তৃষ্ণার্ত চোখ দুটি বালিকার সন্ধান করে। এতদিন কাজের চাপে মৃধা বাড়ি আসতে পারছিল না। গতকাল ভোটের কাজ শেষ হয়েছে। তার চাচা দ্বিতীয়বারের মতন এমপি নির্বাচনে জয়ী হয়েছে। পুরো এলাকায় কাজিরহাট বাজার সহ মিষ্টি বিলেছে। সেই উপলক্ষে মিষ্টি নিয়ে মৃধা বাড়ি হাজির হলো। মিষ্টি দিতে এসে শুনল পাখি তার নানা বাড়ি গিয়েছে। সেখান থেকে তার মামির সঙ্গে মামির খালাতো বোনের বাড়ি খেতে গিয়েছে। নফের চরম রাগ হলো। মেয়েটার বদ অভ্যাসগুলির মধ্যে একটা হলো যেখানে বেড়ানোর জন্য ডাকবে সেখানে অনায়াসে ছুটে চলে যাবে, ভালো মন্দ আর খুঁজবে না। পুরো এক সপ্তাহ পর পাখির দেখা মিলল। ঘরে ঢুকলো সে ভয় ভয়। কাজল রেখা ওকে দেখে তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না। পাখি হাত ছেড়ে বাঁচল। পরদিন শুক্রবার ছিল। বেশ বেলা করে ঘুমাচ্ছিল। সারা রাত বসে বসে ভূতের মুভি দেখে শেষ রাতের দিকে বেচারি ঘুমিয়েছে। অথচ বেলা 11টা বাজতে চললো, দরজা ভেতর থেকে আটকে রেখেছে যাতে কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে। বেলা 12টার বাজার সঙ্গে সঙ্গে কাজল রেখা লাঠি নিয়ে ছুটে এলো। পেছনের দরজা খুলে ঢুকে পড়লেন। বাঁশের কঞ্চি দিয়ে বাড়ি বসাতেই কিশোরী চিৎকার করে লাফিয়ে উঠল। ফের বাড়ি বসাবে এর আগেই সে দরজা খুলে দ্রুত বেরিয়ে গেল। কাজল রেখা জুতা খুলে মারলো ওর দিকে। পাখি সরে গেল। নফ বাড়ির ভেতরে ঢুকছিল। আচমকা জুতা গিয়ে সোজা নফের মুখের উপর পড়ার আগে সে ছো মেরে ধরে ফেলল। কাজল রেখা ব্যস্ত চরণে ছুটে আসে। বাবা, তোমার কথায় লাগেনি তো? কাকি আমি ঠিক আছি, কিন্তু জুম্মার দিন জুতা ছুড়াছুড়ি করছেন কেন? বেলা 12টা বাজতে চললো আর আমাদের লাট সাহেবের বেটি সবে ঘুম ভাঙলো। আজ শুক্রবার, তাড়াতাড়ি উঠবে উনি তা না, নিজের স্কুলের ড্রেস ধুবে না, ওনার স্কুল ড্রেসও আমার ধুয়ে দিতে হবে। আর উনি সারা রাত জেগে জেগে ভূতের মুভি দেখবেন, সারাদিন পড়ে পড়ে ঘুমাবেন। ওনার কাজ যত সব আমি করে দিব। এত বড় ধামরি মাইয়া থাকতে মাকে কষ্ট করতে হয়। ওর সঙ্গে জিন আছে, আস্ত একটা খাটাস বদ জিন। ঘুমের মধ্যে মাঝে মধ্যেই একলা একলা হাসে, কথা বলে। আরে হ্যাঁ, সেই জিন রাতে গিয়ে আমার সঙ্গে গল্প করে। তোকে তো আমি। কাজল রেখা ছুটে আসতে পাখি নফের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নফ ওনাকে থামালেন। কাকি আপনি যান, বিষয়টি আমি দেখছি। ওর একটু বোঝাও বাবা, সামনে এই মাইয়া মেট্রিক দিব, সেই চিন্তা ভাবনা কোনো আছে? পাস না করে ফেল করলে সোজা ভ্যানলার সঙ্গে ধরে বেঁধে হলেও বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, এ আমি সাফ সাফ বলে দিচ্ছি। তখন হাজার কান্নাকাটি করলেও লাভ হবে না। ভালোই হবে, পুরো গ্রাম ভ্যানে চড়ে চক্কর মেরে জামাই সহ ঘুরবো। আহা কি আনন্দ! তোমার দারুণ প্ল্যান আম্মা, অনেক মজা হবে। দেখছো বাবা কাণ্ড কারখানা, বলদ কারে কয় গায়ে লেখা থাকে। এইডারে নিয়া যত নানন্তের ডুরি। যেখানে সবাই পড়ালেখা শিখে চাকরিজীবী জামাই চায়, সেখানে অয় কিনা ভ্যান চালকরে নিয়া গ্রাম ঘুরবার স্বপ্ন দেখে। আরো কিছু কথা বলে কাজল রেখা ঘরে চলে গেলেন। নব সুচালো দৃষ্টি মেলে সূক্ষ্ম চোখে পাখির পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। ঢোলা ঢালা লং টি শার্ট ও প্লাজো পরনে, গলায় ওড়না ঝুলানো উঁচু করে, মাথার উপর একটা ঢিলে ঢালা খোপা। ফোলা ফোলা মুখটা তাকে বড্ড আকর্ষণ করছে। পাখি ওনার দিকে চেয়ে ঘন ঘন পাপড়ি ঝাপটালো। উনি পাখির সম্মুখে এসে জিজ্ঞেস করে, এতদিন কই ছিলি? শ্বশুর বাড়ি হাডুডু খেলতে গিয়েছিলাম, অনেক মজা হয়েছিল। আপনি খেলবেন? দাঁড়া, মজা করা হচ্ছে। লাঠিটা কই রে? ওরে বাপরে! পাখি ছিটকে দুকদম পা পিছিয়ে গেল। পালাচ্ছিস কেন? আশ্চর্য, পালাবো কেন? আপনি বাঘ নাকি সিংহ? অতএব পালানোর প্রশ্নই ওঠে না। ভ্যান চালকরে বিয়ে করার খুব শখ, ইচ্ছা। মানুষের তো কত শখ ইচ্ছা থাকে, তাই না? আমার আম্মার যেহেতু শখ লেগেছে ভ্যান চালকের সঙ্গে বিয়ে দিয়ে যেতে পার, তাহলে সন্তান হিসেবে তার শখটা পূরণ করা উচিত। বড্ড বিয়ের জন্য নাচছিস মনে হয়।
নওয়াব ভাই, একটা সত্যি কথা বলি, এই যে পড়ালেখা করার চেয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চা পালা সংসার করা অনেক সহজ, বুঝলেন? তা আপনি বিয়ে করছেন কবে? আপনি যে বুইড়ার বুইড়া, আপনার জন্য দেশে মেয়ে পাবেন কই? তার চেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, মন দিয়ে শোনেন। আমাদের নানা বাড়ির পাশের বাড়ির এক লুচি আপা আছে, ওনার স্বামী গত বছর দুইটা গুড়া গাইরা রাইখা ঠাডা পইরা মইরা গেছে। আপনার সঙ্গে তারে অনেক ভালো মানাইবো, একদম পারফেক্ট জুটি। আপনি রাজি হলে আমি ওনার কাছে প্রস্তাব দিতে পারি। উনি কিন্তু আপনাকে অনেক পছন্দ করে। পাখির আম্মা বাঁশের কঞ্চি যাওয়ার সময় ফেলেই রেখে গিয়েছিলেন। নব সেটা তুলে হাতে নিল, পাখির দিকে এক পা করে অগ্রসর হতে হতে শুধালেন, কি বলছিলি যেন আবার রিপিট কর। তবে সে কি নওয়াব ভাই, আপনি বুইড়ার সঙ্গে সঙ্গে বয়রাও হলেন নাকি? হ্যাঁ, হায় সর্বনাশ, এমন প্রতিবন্ধী পাত্রের জন্য এমন মেয়ে পাবো কোথায়? লুচি আপাও এখন রাজি হইতো না। বয়রা স্বামী দিয়া উনি কি করব শুনি? রে পাখি তো হাসতে হাসতে এগিয়ে পুকুরে ঝাঁপ দিল। আজ লোকটাকে কায়দা করে বেশ পচিয়েছে। মনটা এখন শান্তি ভীষণ হালকা লাগছে। ঘুম থেকে উঠে গোসল করার মজাই আলাদা। মনটা ফকফকা ও চকচকা লাগে। নফ উজু করতে আসছিল, পাখিকে পুকুরে ডুবতে দেখে গলা ছেড়ে বলল, এক মগ পানি দে তো, অজু করব। কলপারে যান, ওখানে বালতি ভর্তি পানি আছে। দিবি কিনা বল। দেন, মগ দেন। নফ সানের ঘাটের সিঁড়ি বেয়ে নিচে নেমে মগ এগিয়ে দিতে নামলো। পাখির মাথায় কঠিন দুষ্ট বুদ্ধি চাপলো। সে ওনার থেকে মগ ধরার বদলে পৌরুষালী শক্ত হাতটা ধরে আচমকা টেনে পুকুরের মধ্যে এনে ফেলে দিল। এরপরে 32 পাটি দাঁত বের করে বাচ্চাদের খিলখিলি হেসে উঠল, যার ফলস্বরূপ নফ থাপাস করে পুকুরের মধ্যে পড়ে গেল। পুরো শরীর ভিজে একাকার নাজেহাল দশা। অসহায় চোখে পাখির দিকে উনি তাকালেন। পাখি হাসি থামিয়ে তর্জনী আঙুল তুলে শুধোয়, একদম ঠিক আছে, আপনার মতন না কুচু লোকের এমন অবস্থাই হওয়া উচিত। তোকে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবো। পেলে তো। উনি সাঁতার কেটে পাখির নিকটে চলে এলেন। ওই স্থানে তেমন বেশি একটা গভীর ছিল না। পাখির সান্নিধ্যে এসে ওর হাত দুটো ভীষণ শক্ত করে চেপে ধরলেন তিনি। এখন কোথায় পালাবি সোনা? ধরে তো ফেললাম। পুরুষালী স্পর্শে বালিকার পুরো শরীর স্থির হয়ে যায়। পাখি অবাক নেত্র পল্লবে তাকিয়ে রইল। এই পুরুষের পুরুষালী স্পর্শ ও আগেও পেয়েছে, তবে এমন অদ্ভুত আকর্ষণ অনুভব কোনোদিনও উপলব্ধি করেনি। আজ হঠাৎ কেমন যেন সে নেতিয়ে গেল। নভের নিখুঁত দৃষ্টি কিশোরীর নেতিয়ে যাওয়া শরীরের ওপর স্থির। কিশোরীর অতি সন্নিকটে গিয়ে উৎকর্ণের সঙ্গে মুখবের লাগিয়ে ফিসফিসিয়ে বলে, এখন তো পেয়েছি, খাবো তোকে চিবিয়ে চিবিয়ে। কি বলিস? ওনার মুখ্য বাক্য কিশোরীর উৎকর্ণে ঠুকে ছনছন করে বাজে। তার পুরো শরীর আগুন ধরে গিয়েছে বুঝি। এত কাছে উনি, ওনার শ্বাস প্রশ্বাস ওর ঘাড়ের উপর আছড়ে পড়ছে। কাঠটা গরম হয়ে উঠল। পুরোপুরি শরীর জুড়ে ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। অধর দুটি তরতর করে কাঁপা কম্পিত অধর দুটিতে পুরুষারে বৃদ্ধা আঙ্গুল দিয়ে আচমকায় উনি ছুঁয়ে দিলেন। কিশোরী চোখ দুটি বন্ধ করে নিল। লোকটার কেমন নিজেকে পাগল মনে হচ্ছে। অধর দুটি এগিয়ে নিয়ে ফিরিয়ে আনল। নিজের পৌরুষ শক্তি ঠেলে কিশোরীর সান্নিধ্য পেতে মরিয়া হয়ে উঠেছে। নিজেকে সামলানোর ভদ্রতায় এত কাছে তার হৃদয় পোড়ানো নারীটি, তবুও তাকে ছুতে কাছে পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। এই কেমন ভয়ঙ্কর পুরনো জ্বালানো প্রেমময় দুষ্ট মিষ্টি যন্ত্রণা। হঠাৎ পাখির সর্বশক্তি ফিরে এলো। সে নিজেকে তিরস্কার ভৎসনা করল। ছি, এত অধঃপতন হলো তার! একজন পরপুরুষ তোমার অধরে স্পর্শ করছে আর তুমি প্রতিবাদ না করে উপভোগ করছো। সকল দ্বিধা পরিত্যাগ করে অধর হতে পুরুষালী হাত সরিয়ে দেয় পাখি, চিবুক নিচু করে শুধায়, নওয়াব ভাই, আপনি একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ, আমি একজন নারী। এখন আর ছোট নেই, যথেষ্ট বুঝ হয়েছে। অনুরোধ করব, যখন তখন আমাকে এভাবে স্পর্শ করবে না। লোকে ভালো চোখে দেখবে না, শরীরে কলঙ্ক লাগবে। তাছাড়া আমার শরীরের অঙ্গ আপনার ছোঁয়ার অধিকার নেই। দেহ মন আমার ভবিষ্যৎ স্বামীর, সেখানে আপনি একজন পরপুরুষ। আপনি যথেষ্ট বুদ্ধিমান, আশা করি আপনি আমার কথা বুঝতে পারবেন। লম্বাটি পুরুষটি সম্পূর্ণ বাক শক্তিহীন, স্তব্ধ, নির্বাক। হৃদয় এক করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল।
কি বললো মেয়েটা? তার ছোঁয়া অধিকার নেই, তাহলে কার আছে? কোন পুরুষের আছে ওকে ছোঁয়ার স্পর্শ করার অধিকার? আসুক সে পুরুষ, ধরের বুক থেকে তার নিঃশ্বাসটুকু সে টেনে নিবে। আজই একটা ফয়সালা বসাতেই হবে। মেয়েটাকে সে যথেষ্ট ছোট ভেবেছিল, অথচ মেয়েটা এত বড় হয়ে গেল, বড়দের মতো পাক পাক কথা বলতে শিখেছে। এখনই একে খাঁচায় না পড়লে তাকে পরবর্তীতে কঠিনতম ভোগান্তিতে পোহাতেই হবে। যত দ্রুত সম্ভব এই বিষয়ে তাকে ভাবতে হবে। একবার কোনো মতে বিয়েটা হলে আর উপায় নেই তার বন্দিনী থেকে মুক্তি পাবার। সংবিত শক্তি ফিরে পাখি বলে ডাকতে ডাকতে সে এইদিকে আসছে। মুক্তি খাটে আসার আগে নফ চটপট করে উঠে গেলেন। পাখির পুরো শরীর জুড়ে তখনও অজানা শিহরণ নামক অনুভূতিতে ফুটুফুটি চলে। ইদানিং কিশোরী মস্তিষ্ক জুড়ে নফ নামটা বেশ আটসাট বেঁধে ঝেঁকে বসেছে। তাকে বেশ গভীরে নিয়ে ভাবান্তরে ফেলে দেয়। লোকটা সুদর্শন, তাই হয়তো বারবার চোখে ভাসে, কিন্তু মাঝে মাঝে ওনাকে স্বপ্নেও কিশোরী দেখা দেয়। একদিন তো খুবই জঘন্যভাবে দেখেছে, তাও ওর নিজের সঙ্গে অতি গভীরভাবে ছুতে। ইস, ভাবতেও লজ্জায়, মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে করছে। মুক্তি নফকে ভেজা কাপড়ে দেখে শুধালো।